শিক্ষা হলো এমন কিছু যা তুমি কখনোই শেষ করতে পারবে না। গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর শিওর শর্ট তোমাদের এই বইটির মাধ্যমিক পরীক্ষার জন্য যেসব প্র্যাকটিস সেটগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করছিলাম, যার আজকে আমরা প্র্যাকটিস সেট 4 নিয়ে আলোচনা করব। আর আমাদের এই ক্লাসের মধ্যে প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন দেখে নেব। এর আগে আমরা যে প্র্যাকটিস সেটগুলো করেছি সেগুলো পার্ট পার্ট ভাগ করে করেছিলাম। আজকে আমরা পুরো টোটাল দুটো ক্লাস একদিনে কমপ্লিট করব, হয়তো একটু ক্লাসটি লম্বা হতে পারে। ওকে, তো আমরা এরপরে তাহলে ক্লাসের দিকে এগোই। তো আজকে এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। ক্লাস 10-এর জন্য সোম বুধ শুক্র এবং 9-এর জন্য মঙ্গল বৃহস্পতি শনি। ওকে, ঠিক সকাল 7টাতেই তোমরা একটা করে ক্লাস পেয়ে যাবে। তো এই শিওর শর্ট বইটি যাদের নেই তারাও যদি এই প্র্যাকটিস সেটগুলো দেখে রাখো, অবশ্যই তোমাদের কিছু না কিছু ইমপ্রুভ হবেই। যার নেই সেও এই ক্লাসটিকে করবে এবং যার আছে সে তো অবশ্যই করবেই। তো আমরা প্রথম কোশ্চেনটা নিয়ে শুরু করতে যাচ্ছি। এক মিনিট, একটু কালারটা চেঞ্জ করে নিই। ওকে, তো বিভাগ গতে কি বলছে? 1.1 বায়ুমণ্ডলের ওজোন স্তর সৃষ্টি হওয়ার কারণ হলো আলোক রাসায়নিক বিক্রিয়া। নেক্সট, পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে একটু ক্যালকুলেশন টাইপের কোশ্চেনটি আছে, এটা একটু আমরা নেক্সট পেজে দেখে নেব। এসটিপিতে 1.12 লিটার অধিকার করে কোন গ্যাস? অপশান এ, বি, সি, ডি। চারটি অপশান রয়েছে, কোনটি আমরা একটি একটি অপশানকে নিয়ে দেখে নেব। 2.2 গ্রাম CO2। প্রথম আমাদের কাজ এই CO2 এর আণবিক ভর নির্ণয় করতে হবে। তো কার্বনের হয়ে থাকে 12, ও এর হয়ে থাকে 16, দুটি ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, তাহলে পাচ্ছি 12 প্লাস 16 দুগুণে 32 হয়ে যাচ্ছে 44 গ্রাম। তো আমাদের এখানে যেহেতু আয়তন বলেছে তাই আমরা লিখব এসটিপিতে 44 গ্রাম CO2 এর আয়তন 22.4 লিটার। আমাদের প্রশ্নে বলেছে কি 2.2 গ্রাম। 2.2 গ্রাম CO2 এর আয়তন হয়ে যাবে কত? 22.4 বাই 44 গুণিতক 2.2। এই পয়েন্ট উঠে গেলে নিচে একটা 10 আসবে, 22 দিয়ে দিলে 22 দুগুণে 44, 2 দিয়ে কাটাকাটি করলে 2 একে 2, 2 একে 2, দশমিককে দশমিক চলে এলো, 2 দুগুণে 4। তাহলে আমরা যেটা পাচ্ছি 11.2 বাই 10। নিচে দেখো একটি জিরো রয়েছে, তাই দশমিক যেখানে আছে তার উল্টো দিক থেকে একটা সংখ্যার পরে দশমিকটি দিয়ে দেবো। দশমিক ছিল 11-র পরে, তো এই নিচে জিরো থাকার জন্য ঠিক একটা জিরো আছে, তাই দশমিক যেখানে ছিল তার উল্টো দিকে একটা সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম, এত লিটার। আর আমাদের প্রশ্নে দেখো এই 1.12 লিটারের কথাই বলেছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। তো আর বাকি অপশানগুলো তোমাদের একটু হালকা করে বলে দিই। ওকে, তো এত সব ভাষা লিখছি না, এমনি গোটা সোটা পরিষ্কারভাবে লিখে দিচ্ছি। তো বিয়ের দাগে কি বলেছে যে 1.6 গ্রাম CO। ওকে, তো এই কার্বন মনোক্সাইডের আণবিক ভর নির্ণয় করব। কার্বনের 12, ও এর জন্য 16, তাহলে আমরা এখানে পাচ্ছি 28 গ্রাম। তো প্রশ্নে যেমন দেওয়া ছিল 1.6 গ্রাম, তো এই 1.6 গ্রামকে নিয়ে ক্যালকুলেশন করব। ঠিক আগেরটার মতো 28 গ্রাম এ আয়তন হয়েছে 22.4, তাহলে 1.6 এ কত হবে? 22.4 বাই 28 ইন্টু 1.6।
এটা তোমরা ক্যালকুলেশান করে নিও, তোমাদের জন্য এটা দিয়ে যাচ্ছি, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। নেক্সট, তো এখানে আমাদের যেটা আসবে 1.12 আসবে না, ওই একটাই অপশানই আসবে। তো বি হয়ে গেল। সিতে ঠিক একই রকমের করে নেবে, ডিতে ঠিক একই রকমের তোমরা ক্যালকুলেশানটি করবে, করে দেখবে কেবলমাত্র একটা অপশানেই এই 1.12 লিটার আসছে, আর কোনোটাতেই আসবে না। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। তাহলে অপশান এ মার্ক করলাম। নেক্সট, পরবর্তী যে প্রশ্নটি রয়েছে এটারও জন্য আমরা ক্যালকুলেশান একটু করে নেব। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব ডি হলে তার আণবিক সংকেত নিচের কোনটি? তো বাষ্প ঘনত্ব ডি সমান বলেছে 14, তাহলে আমরা যে সমীকরণটি জানি এম সমান 2D। ওকে, তাহলে তো আমরা এখানে ডি এর কাছে 14 দিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি 14 দুগুণে 28, আণবিক ভর হচ্ছে 28। এবারে আমরা দেখব প্রত্যেকটা অপশানের মধ্যে কার আণবিক ভর 28 হয়ে থাকে। অপশান এ এর জন্য সিও দেওয়া রয়েছে, কার্বনের 12 হয়, ও এর 16, তাহলে আমরা এখানেই পেয়ে যাচ্ছি 28, তাহলে অপশান এ সঠিক উত্তর। নেক্সট, বিটা একটু দেখে দিচ্ছি, O2 রয়েছে, ও এর জন্য 16, দুটি ও আছে তাই 2 দিয়ে গুণ দিলাম, এটা হচ্ছে 32 হচ্ছে। সিতে C2H2, কার্বনের 12, দুটি কার্বন রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, প্লাস এইচ দিয়ে, আচ্ছা এইচ এখানে 2 রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 12 দুগুণে 24 প্লাস 1 2 2, আমরা এখানে পাচ্ছি 26। ডি এর জন্য CO2, কার্বনের হয়ে থাকে 12, প্লাস ও এর জন্য 16, দুটি ও রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, তাহলে পাচ্ছি 12 প্লাস 16 দুগুণে 32, এটা যোগ করলে আসছে 44, তাহলে একটাই কেবলমাত্র এসেছে 28, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। তাহলে আমরা এখানে মার্ক করতে পারি অপশান এ। নেক্সট, পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি, 12 দাগে, আচ্ছা 12 বলছি, 1 মিনিট, আমরা মোটামুটি 3টে প্রশ্ন সেদিকে দেখেছি, এরপরে 4 দাগে একটু মোবাইলটা ঘুরিয়ে নাও। বলছে কোনো কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক এর একক কত? ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। নেক্সট বলছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি হয়ে থাকে? এই যে এফ সমান R/2, যে সমীকরণটা হয়ে থাকে আমরা জেনেছি R সমান 2F, তো এখানে R সমান 2F কোথাও দেওয়া নেই, তো F সমান আমরা পেয়ে যাব R/2, ওটাই আমরা মার্ক করেছি। নেক্সট, পরবর্তীতে বলছে নিচের কোন আপাতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়ে থাকে? সেটা 0 ডিগ্রি। নেক্সট, লেন্সের সূত্রটি কোন নীতি মেনে চলে? শক্তির সংরক্ষণ সূত্র থেকে। কোনটি তড়িৎ শক্তির একক হয়ে থাকে? কিলোওয়াট ঘন্টা। নেক্সট, চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যাবার সময় কোন রশ্মির বিক্ষেপণ সবচেয়ে বেশি হয়ে থাকে? বিটা রশ্মি। বলছে ONCF মৌলগুলি তড়িৎ ঋণাত্মকতার ক্রমে সাজালে হয়ে যাবে অপশান বি অনুসারে। নেক্সট, পরবর্তীতে HCl এর গ্যাসীয় অবস্থার বন্ধনের প্রকৃতি হয়ে থাকে সমযোজী। নেক্সট, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার ক্যাথোডে বিজারণ ঘটে থাকে। তারপরে কোনটির, নেক্সট বলছে কোনটির জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কালো অধক্ষেপ পড়ে? সেটি হয়ে যাবে ZnSO4। পরবর্তী, প্রদত্ত কোন যৌগটি লাল বর্ণের ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে তোলে? C2H4। পরবর্তী, নেসনার বিকারকের দ্বারা কোন গ্যাস শনাক্তকরণ হয়ে থাকে? N2O। নেক্সট, পরবর্তী প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, যেখানে কি বলছে 2 দাগে 2.1
ট্রপোস্ফিয়ারের সর্বনিম্ন তাপমাত্রা কত হয়ে থাকে? -60°C। পরবর্তী, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়ে থাকে? সেটি ট্রপোস্ফিয়ার। ওকে, ট্রপোস্ফিয়ার। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখতে পাওয়া যায়? আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার। তারপরে বলছে 1 গ্রাম অণু আদর্শ গ্যাসের ক্ষেত্রে পি ও PV/RT লেখচিত্রটি অঙ্কন করো। তো লেখচিত্রটি হয়ে যাচ্ছে, আমরা এদিকে পি এবং এদিকে PV/RT রাখলে এটা হচ্ছে PV/RTর রেখার সমান্তরালে, পি রেখার সমান্তরালে লেখচিত্রটি অঙ্কন হচ্ছে। নেক্সট, কোন উষ্ণতায় গ্যাস অণুগুলি গতিশক্তিহীন হয়ে পড়ে? সেটি -273°C। নেক্সট, তাপ পরিবাহিতাঙ্কের SI একক কি? W×M⁻⁻1 K ইনভার্স বা ⁻⁻1 বলতে পারি। নেক্সট বলছে, গোলীয় দর্পণের ক্ষেত্রে ক্ষুদ্র উন্মেষ বলতে কি বোঝায়? এবং নেক্সট, উপাক্ষীয় রশ্মি কাদের বলে? তারপরে বলছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি উদাহরণ দাও। এই 3টি অ্যান্সার একই সঙ্গে নেক্সট পেজে তুলে ধরেছি, এই যে দাগ নম্বর হিসাবে দেওয়া হয়েছে, দেখে নিও। নেক্সট, পরবর্তীতে অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা রোধাঙ্কের লেখচিত্রটি অঙ্কন করো। তো এটি অর্ধবৃত্ত হয়ে থাকে, এদিকে উষ্ণতা এদিকে রোধাঙ্ক রাখলাম, এটা ঠিক অর্ধবৃত্তের ন্যায় হয়ে যাবে। পরবর্তী, নষ্ট ভোল্টেজের SI একক কি হবে? নষ্ট ভোল্টেজের SI একক V। ওকে, পরবর্তী নেক্সট পেজে যাচ্ছি। আচ্ছা, এখানে কি বলছে একটু দেখে নেব। বলছে, তেজস্ক্রিয়তার একটি ব্যবহারিক একক ব্যবহার একক বলছি, ব্যবহার লেখো। এটা আমরা ক্যান্সার রোগে এটি ব্যবহার করে থাকি। ওকে, ক্যান্সারে ব্যবহার হয়। নেক্সট বলছে, সবচেয়ে ভারী তেজস্ক্রিয় আইসোটোপটির নাম কি? সেটি হয়ে যাবে Bi, যার ভর সংখ্যা 209 এবং পারমাণবিক ক্রমাঙ্ক হয়ে থাকে 83। নেক্সট বলেছে, PV এর মনোমারের নাম কি? পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড। ওকে, ক্লোরাইড। নেক্সট বলছে, একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত অণুর উদাহরণ দাও, যেমন N2। নেক্সট, বাম স্তম্ভ ডান স্তম্ভ একটু দেখে নেব। মুদ্রা ধাতুর শ্রেণীগত অবস্থান হয়ে থাকে যেটি কপার। পরবর্তী, যে অন্যান্য মরিচা পড়াকে ত্বরান্বিত করে থাকে সেটি হচ্ছে Cl। পরবর্তী, দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হয়ে থাকে 18টি। নেক্সট, ধাতুর সংকর পিতল উপস্থিত থাকে জিঙ্ক। নেক্সট, একটি IUPAC নামকরণের কথা বলেছে, এটি হয়ে যাবে প্রোপানল। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, যেখানে বলছে গ্যালভানাইজেশন করতে অ্যানোড রূপে কি তড়িৎদ্বার ব্যবহার হয়? এটা হয়ে যাবে জিঙ্ক তড়িৎদ্বার। ওকে, তারপরে বলছে লাইকার অ্যামোনিয়া কি? এখানে আমরা লিখতে পারি 0.08। ওকে, 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে
জলীয় দ্রবণকে আমরা লাইকার অ্যামোনিয়া বলবো, দ্রবণ লিখে দিয়েছি। নেক্সট বলছে সোডিয়াম বা Na এর সঙ্গে NH3 এর বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়ে থাকে, সেটি H2 উৎপন্ন হয়। তারপরে বলছে লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত কি, সেটি হচ্ছে PbS। নেক্সট পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতিতে সোডিয়াম নাইট্রাইটের সঙ্গে কোন যৌগের বিক্রিয়া ঘটানো হয়ে থাকে, সেটি অ্যামোনিয়াম ক্লোরাইড। ওকে, অ্যামোনিয়াম ক্লোরাইড। নেক্সট জার্মান সিলভারের শতকরা কত হয়ে থাকে, সেটা 0%। নেক্সট বলছে গিবসাইট আকরিকের সংকেত হয়ে থাকে কি, Al2O3 3H2O। ওকে, এখন আমরা পরবর্তী কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমরা এখন মোটামুটি বিভাগ গ নিয়ে আলোচনা করতে চলে এসেছি 3.1, যার প্রথম প্রশ্ন বলছে সৌরশক্তির দুটি ব্যবহার লেখো। এই যে সৌরশক্তির সোলার কুকার, সোলার ওয়াটার হিটার, সৌরকোষ ইত্যাদিতে আমরা সৌরশক্তিকে ব্যবহার করে থাকি। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে একটি ম্যাথ রয়েছে, দেখে নেব। 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় টি বলেছে 30 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট 800 mm চাপে পি বলেছে 800 মিলিমিটার বা চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন ভি সমান বলেছে 100 সেন্টিমিটার কিউব। একই উষ্ণতা, ওই উষ্ণতাতে আবারও বলছে টি, মানে এখানেও টি সমান 30 ডিগ্রি, এখানেও টি হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, T1 T2 বলি। বলছে কত চাপে, তাহলে P2 সমান জিজ্ঞাসা চিহ্ন বলেছে কত চাপ, ওই গ্যাসের আয়তন, মানে এটা V1 এটা V2, ওই গ্যাসের আয়তন হয়ে যায় 75 সেন্টিমিটার কিউব। আমাদের এই প্রশ্নে যা ছিল তা তুলে নিয়েছি, এককগুলো মোটামুটি সেম রয়েছে। এখানে টি যেহেতু দুটো ইকুয়াল, টি এর প্রয়োজন নেই। আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব, যে আমরা জানি P1 V1 সমান P2 V2, মান কার নির্ণয় করব, P2 এর, তাই হয়ে যাবে P1 V1 বাই V2। P1 এর মান 800 mm ইন্টু V1 এর মান 100 সেন্টিমিটার কিউব বাই V2 এর মান 75 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব কেটে গেল, 25 দিয়ে দিলে 25 3 75, 25 4 100, আর কাটাকাটি সম্ভব নয়। 800 ইন্টু 4 করলে আমরা পাচ্ছি 8 4 32, তার সঙ্গে দুটো জিরো, এম যেমন ছিল নিয়ে নিলাম, 3 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 1066.67 mm যেমন ছিল দিয়ে দিলাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, এটি আমাদের চেয়েছিল P2 এর মান। পরবর্তী আবারও একটি ম্যাথ দিয়েছে, এখানে একটু দেখে নেব আমরা। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, মানে টি বলেছে 27 ডিগ্রি সেলসিয়াস, 750 mm পারদস্তম্ভের চাপ, পি সমান বলেছে 750, এটি হচ্ছে mm। বলছে একটি নির্দিষ্ট ভরের আয়তন বলা হয়েছে 100 সেন্টিমিটার কিউব হবে, এখানে 300 হয়ে গিয়েছে, আমাদের প্রশ্নে 100 রয়েছে, তো এখানে ভি সমান করব
100 সেন্টিমিটার কিউব। আবার বলেছে 600 mm পারদস্তম্ভের চাপ, আরও একটা পারদস্তম্ভের চাপ বলেছে, তাহলে এটা পি, এটা P1, এটা P2 দিয়ে দিলাম। 600 mm চাপে এবং কত উষ্ণতায় গ্যাসটির আয়তন, কত উষ্ণতা মানে T1 আগেরটা, এটা হচ্ছে T2 সমান জিজ্ঞাসা চিহ্ন, আয়তন 3 গুণ হবে। তাহলে প্রথমে আয়তন V1, এটা হচ্ছে V2, প্রথম ছিল 100, এখন 3 গুণ বলেছে তাই গুণ 3 দিলাম, এটা পাচ্ছি 300 সেন্টিমিটার কিউব। তো এককগুলো সেম রয়েছে। এখানে আমরা যে সমীকরণটি ব্যবহার করব, আমরা জানি যে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। আচ্ছা, এখানে এককগুলো সেম বলতে আমরা এই 27 ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যাব। তার জন্য কি করতে হয়, সব সময়ের জন্য 273 যোগ করতে হয়। 27 প্লাস 273 যোগ করলে এটা কেলভিনে চলে আসবে, অতএব 300 কেলভিন। কেলভিন থেকে সেলসিয়াসে যাওয়ার সময় 273 মাইনাস করতে হয়। তো এখানে মান নির্ণয় করব T2কে রাখলাম, তাহলে যেটা আমরা পাচ্ছি পেয়ে যাব যে P2 V2 T1 বাই P1 V1, এটা উল্টে যাবে। এখানে মানগুলো পুট করব, P2 হচ্ছে 600 ইন্টু V2 এর মান 300 ইন্টু T1 এর মান 300 বাই P1 এর মান 750 ইন্টু V1 এর মান 100। নিচে 3টে শূন্য রয়েছে, উপরে 3টে শূন্য কেটে দিলাম। ওকে, তো একে যদি 2 দিয়ে বা 5 দিয়ে কাটাকাটি করি, 5 6 30, একে কাটলে হচ্ছে 5 15তে 75 হয়। 3 দিয়ে দিলে 3 একে 3, 3 5 15, আবারও 5 দিয়ে দিলে 5 একে 5, 5 2 10, 0। নিচে আর কিছুই নেই, উপরে 120 গুণিতক 6, তাহলে 12 6 72, একটি শূন্য থেকে গেল, এত কেলভিন। এখান থেকে যদি আমরা সেলসিয়াসে যাই তাহলে 720 থেকে 273 মাইনাস করব, যেটা আমরা পাচ্ছি 447 ডিগ্রি সেলসিয়াস। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রাস্তায় থামার সিগন্যালের বর্ণ লাল হয় কেন? তো লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি হয়, এটি গাড়ির চালক যাতে দেখতে পায়, তাই বিপজ্জনক জায়গাতে, বা আমরা এখানে বিপজ্জনকের কাছে লিখব যে রাস্তার সিগন্যালে এই আলোটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট পরবর্তী, এখানেও একটি ম্যাথ রয়েছে, এটি একটু দেখে নিই। একটি আলোকরশ্মি কাঁচের ওপর 45 ডিগ্রি কোণে আপতিত হলে বা হয়ে 30 ডিগ্রি কোণে প্রতিসৃত হয়, কাঁচের প্রতিসরাঙ্ক কত? এখানে 45 ডিগ্রি মানে আপতিত কোণ বলেছে, বা আপতন কোণ, যাকে আমরা আই দ্বারা চিহ্নিত করি, 45 ডিগ্রি বলেছে। বলছে প্রতিসৃত কোণ, প্রতিসৃত হচ্ছে মানে প্রতিসৃত কোণ আর সমান 30 ডিগ্রি। আমরা এখানে বলছে প্রতিসরাঙ্ক মিউ সমান জিজ্ঞাসা চিহ্ন। তো প্রতিসরাঙ্কের সূত্র কি? সাইন আই বাই সাইন আর। তাহলে আই এর কাছে 45 পুট করলাম, আর এর কাছে 30 দিলাম। সাইন 45-এর মান হয়ে থাকে
1/√2 বাই সাইন 30 মান হয় 1/2। এটি ক্যালকুলেশন করলে 1/√2 হয়ে যাবে। এই 2টা উপরে উঠবে, 1 নিচে থাকলো। কোনো দিন নিচে √2 মানে √a কোনো থাকবে না। যদি থাকে তাহলে উপরের সংখ্যাকে √2 এবং নিচের সংখ্যাকে √2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2√2 আর √2 গুণ হলে পাবো 2। উপরের 2 নিচের 2 কেটে গেল, তাহলে থাকলো √2। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্নতে বলছে ফ্রেমিংয়ের বাম হস্ত নিয়ম বিকৃতি করো, এটা হচ্ছে বিবৃতি হবে, বিবৃত করো, অথবা আবিষ্ট তড়িৎচালক বল কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে তা করতে হবে। তো ফ্রেমিংয়ের বাম হস্ত নিয়মটি দেওয়া হলো এবং আবিষ্ট তড়িৎচালক বল কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে এই যেখানে দেওয়া হয়েছে। নেক্সট বলছে আবিষ্ট তড়িৎচালক বলের দিক, এটা আমাদের চায়নি। পরবর্তী তড়িৎযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো। এখানে 4টি তুলে ধরা হয়েছে, দেখে নিও। নেক্সট পরবর্তী প্রশ্ন, তড়িৎযোজী ও সমযোজী যৌগের মধ্যে দুটি পার্থক্য লেখো। এখানে বন্ধন দেওয়া রয়েছে, জিনিসটা একই যৌগের ক্ষেত্রেও হয়ে যাবে। নেক্সট বলছে কি ঘটে সমীকরণ সহ লেখো। লোহিত তপ্ত ম্যাগনেসিয়ামের ওপর N2 মানে নাইট্রোজেন গ্যাস চালনা করলে, এই যে ম্যাগনেসিয়ামের ওপর দিয়ে N2 চালনা করা হয়েছে, শর্ত এবং বিক্রিয়া দেওয়া হয়েছে। নেক্সট পরে বলছে রেড হেমাটাইট লোহার আকরিক কিন্তু আয়রন পাইরাইটিস লোহার আকরিক নয় কেন, এই যে অ্যান্সারটি দেওয়া হলো। পরবর্তী প্রশ্ন বলছে সমুদ্রগামী জাহাজের নিচে ম্যাগনেসিয়াম ধাতু ও লাগানো হয় কেন, এই যে ম্যাগনেসিয়াম ধাতু লাগানোর কারণ। পরবর্তী বলছে পাওয়ার অ্যালকোহল কাকে বলে, এখানে একটু লিখে দিই, এটা 80% পেট্রোল ও 20% ইথানলের মিশ্রণকে পাওয়ার অ্যালকোহল বলে। নেক্সট অথবাতে বলছে মিথেনের সঙ্গে ক্লোরিন গ্যাসের বিক্রিয়ার শর্তসহ সমীকরণ, এই যে মিথেনের সঙ্গে ক্লোরিনের শর্ত এবং বিক্রিয়া। পরবর্তী প্রশ্ন, আমরা এখন বিভাগ ঘ নিয়ে আলোচনা করব। এখানে যে একটা প্রমাণের কথা বলেছে এটা একটু দেখে নিই। কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে তা নির্ণয় করো। তো আমরা এখানে ধরি x ডিগ্রিতে সেলসিয়াস ও ফারেনহাইটের বা হাইট স্কেলের পাঠ সমান হয়ে থাকে। তো আমরা এই সেলসিয়াস এবং ফারেনহাইটের যে সমীকরণটি ছোট থেকে জেনে এসেছি, যে C/5 সমান F মাইনাস 32/9। তো আমরা সেলসিয়াস C বা F এর মান ধরেছি কি x, তাহলে C এর কাছে x/5, ঠিক একই রকমের F এরও আমরা ধরেছি F মাইনাস 32/9। এখানে যদি কণাকণি গুণ করি তাহলে তো এটা গুণ করলে 9x সমান এদিকে 5 দিয়ে গুণ করলে 5x মাইনাস 5, এটা 32 × 5 করলে আমরা পেয়ে যাব 160। ওকে, তো বা এই যে 5x রয়েছে উল্টো দিকে গেলে -x হয়ে যাবে,
5x সমান -160 বা 9x থেকে -5x করলে 4x সমান -160 বা x সমান -160 বাই 4 করলে 4 4 16, তাহলে হচ্ছে -40। x এর মান নির্ণয় হলো -40। তাহলে এখানে আমরা বলতে পারি যে 40 ডিগ্রি সেলসিয়াস সমান -40 ডিগ্রি ফারেনহাইটের সমান। অতএব লিখে দেব -40 ডিগ্রিতে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান। ওকে, নেক্সট পরবর্তী এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এটা একটু দেখে নেব। 6 গ্রাম ভরের KClO3 এর একটি অবিশুদ্ধ নমুনাকে অনুঘটকের উপস্থিতিতে উত্তপ্ত করলে 1.9 গ্রাম উৎপন্ন হয়। নমুনাটির বিশুদ্ধতার শতকরা পরিমাণ কত? তো KClO3 একে উত্তপ্ত করলে KCl এবং O2 পাচ্ছি। এই হয়ে গেল বিক্রিয়া। ব্যালেন্স করবার জন্য এই 2 2 এবং 3 দিয়ে দিলাম। তো এখানে KClO3 এবং 3O2 এদের দুজনের আণবিক ভরটা দেখে নেব। K এর আণবিক ভর প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে 39 প্লাস Cl এর জন্য 35.5 প্লাস O এর জন্য 16, তিনটিও রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম। 2 39 প্লাস 35.5 প্লাস 16 3 48, এটা যোগ করলে আমরা পেয়ে যাব 122.5, গুণ করলে পাচ্ছি 245 গ্রাম। এবারে O2 এর জন্য 3, O এর হচ্ছে 16, দুটিও রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম। 3 গুণিতক 16 দুগুণে 32, এটা গুণ করলে পাচ্ছি 96 গ্রাম। ওকে, এবারে আমরা এখানে যে ভাষাটি লিখব যে 96 গ্রাম O2 পাওয়ার জন্য 245 গ্রাম KClO3 প্রয়োজন। তো এটা একবারে করছি, তোমরা দেখে নাও। 96 গ্রাম O2 পাওয়া যায় 245 গ্রাম KClO3 থেকে। তাহলে 1.9 গ্রাম O2 পাওয়া যায় 245/96 ইন্টু 1.9। ওকে, তো এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে 4.84 এত গ্রাম KClO3 থেকে। এখন আমাদের যে আগে প্রশ্নের মধ্যে যে ওজনটি দেওয়া ছিল 6 গ্রাম, তো তার সাপেক্ষে এই 4.84 কতটা পার্সেন্টেজ সেটা একটু আমরা দেখে নেব। তাহলে এখানে লিখব কি শুদ্ধতা সমান 4.84, এটা কতর সাপেক্ষে? 6 এর সাপেক্ষে এটা বেরিয়েছে ইন্টু 100। এটা আমরা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটি চলে আসবে, যেটা হচ্ছে 80.67% আসতেছে। ওকে, পার্সেন্টটা দিয়ে দিয়েছি কারণ শতকরা হিসাবে 100 দিয়ে আমরা গুণ করেছি, এই কারণে পার্সেন্টেজ শতকরা চিহ্নটি আমরা দিয়েছি। ক্যালকুলেশনটা করে নিও, এই অ্যান্সারটি আসবে। ওকে, পরবর্তী প্রশ্ন এখানে কি বলেছে একটু দেখে নেব। CH2 সংকেতের একটি গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 21 হলে x এর মান কত? তো বাষ্প ঘনত্ব D সমান বলেছে 21,
আমরা জানি কি m সমান 2d, তাহলে d এর কাছে 21 দিলাম। আমরা এটা m এর মান পেয়ে যাচ্ছি কত, যে 42। এখন আমাদের এখানে যে মানটি বলেছে বা যে সংকেতটি দিয়েছে CH2X, এর আণবিক ভর কত হবে, যে এর আণবিক ভর কার্বনের 12 প্লাস এইচের 1, দুটি এইচ রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, এই পুরোটা ইন্টু এক্স, তাহলে 12 প্লাস 1 2 2, আমরা পাচ্ছি 14 ইন্টু এক্স। ওকে, আগে এটা আমরা ক্যালকুলেশন করে নিই, 14x। ওকে, তো অতএব আমরা লিখতে পারি যে এদিকে আণবিক ভর বেরিয়েছে 14x, এদিকে আমাদের আণবিক ভর বেরিয়েছে 42। এই দুটি একে অপরের সমান, বা আমরা এখানে লিখতে পারি m সমান 42, আর m এর মান কত বেরিয়েছে, 14x 42। x এর মানটা বের করব 42/14, এটা ক্যালকুলেশন করলে 14 3 42, তাহলে x এর মান হচ্ছে 3। ওকে, তাহলে x এর মান এটা প্রথম একটা অ্যান্সার বেরিয়ে গেল। নেক্সট বলেছে 2 মোল এই গ্যাসীয় পদার্থের সম্পূর্ণ দহনে এসটিপিতে কত আয়তন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তো এর বিক্রিয়া আমরা এখানে পাশেই দেখে নিচ্ছি। আচ্ছা, এখানে যেহেতু বলেছে ওই গ্যাসটির সংকেত, বা আমরা যে গ্যাসটি নির্ণয় করেছি এখানে x সমান যদি 3 হয়, তাহলে লিখতে পারি যে গ্যাসটি হবে CH2, x এর কাছে আমরা লিখব 3, এখানে আমরা লিখতে পারি C3H 3 দুগুণে 6, এই হচ্ছে আমাদের সংকেত। এখন আমাদের এই প্রশ্নের মধ্যে যেই কথাটি বলেছে বা যে প্রশ্নটি রয়েছে তার জন্য C3H6 প্লাস এর সঙ্গে উত্তপ্ত করতে হবে, উত্তপ্ত করলে আমাদের অক্সিজেন তো লাগবেই, O2, তো এখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, তার সঙ্গে H2O জল উৎপন্ন হবে। এই হয়ে গেল আমাদের বিক্রিয়া। এটাকে ব্যালেন্স করবার জন্য O2-র সামনে 9, CO2-র সামনে 3 এবং হচ্ছে H2O এর সামনে 3 দিয়ে দিলাম। ওকে, এখন এই যে ব্যক্তিটি বসে আছে এর সঙ্গে আমাদের এই কার্বন ডাই অক্সাইডের কারবারটি একটু দেখে নেব। তো এর আণবিক ভর আমরা সেখানে আগে নির্ণয় করেছি যে কার্বনের 12 ইন্টু 3 প্লাস এইচের 1 ইন্টু 6, এটা হচ্ছে 42 আসবে, কারণ এই জিনিসটাই আমরা এখানে এই যে নির্ণয় করেছিলাম। ওকে, তো এখানেও একটু দেখে নিই। আচ্ছা, তাহলে 12 3 3 2 6, 12 3 36 হয়ে থাকে, প্লাস 100 6, তাহলে আমরা পাচ্ছি 42। আর 3 CO2 এর জন্য 3, কার্বনের 12 প্লাস ও এর জন্য 16 ইন্টু 2। ওকে, 3 কে 3 চলে এলো, 12 প্লাস 16 দুগুণে 32। ওকে, 32-এর সঙ্গে 12 যোগ করলে পাচ্ছি, আচ্ছা সরি আমরা একটা মিস্টেক করে ফেলেছি। আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু আণবিক ভর বের করানোর কোনো দরকারই নেই, কারণ এখানে বলেছে কত আয়তন CO2। ওকে, তাই আমরা এখানে আয়তনটা দেখব। আয়তন নির্ণয় করার জন্য এসব আমাদের কিছু লাগবে না। তো এখানে 3 মোল বলেছে, মানে আমাদের বিক্রিয়াতে যেটা বেরিয়েছে 1 মোলের আয়তন হয়ে থাকে 22.4, 3 মোল আছে তাই 3 দিয়ে গুণ দিলাম। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 67.2। তো এখানে আমরা লিখতে পারি যে 42 গ্রাম C3H6 থেকে 67.2 গ্রাম গ্রাম বলছি আবারও, এত লিটার হবে, এত CO2
পাওয়া যায়। তাহলে আমাদের প্রশ্নে বলেছে 2 মোলের জন্য, ওকে, এই যে প্রশ্নে বলেছে 2 মোলের জন্য কী হবে, এই যে 42 এসেছে এটা হচ্ছে সামনে কিছু নেই মানে 1 রয়েছে, এটা 1 মোলের জন্য। তাহলে 2 মোলের জন্য 2 দিয়ে গুণ করে দেবো, 2 ইন্টু 42 এত গ্রাম C3H6 থেকে 67.2 বাই 42 ইন্টু এদিকে 2 ইন্টু 42, তাহলে 42 কেটে গেল, এই 67.2 এর সঙ্গে 2 গুণ করলেই আমরা অ্যান্সারটি পেয়ে যাব। এটার অ্যান্সার হচ্ছে 134.4 লিটার CO2 পাওয়া যাবে। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে তাপ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহ মাত্রার গাণিতিক রূপ তুলনা করে তাপীয় রোধের রাশিমালা নির্ণয় করো। এই যে তাপীয় প্রবাহের রাশিমালা বা তড়িৎ প্রবাহের, আচ্ছা এটা হচ্ছে তাপ প্রবাহ মাত্রা রাশিমালা, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের রাশিমালা, এদের দুজনকে একত্রে নিয়ে তাপীয় রোধ কাকে বলে দেওয়া হলো। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে এফ ফোকাস দৈর্ঘ্যের কোনো উত্তল লেন্স থেকে 2f দূরত্বে কোনো বস্তু রাখা হলে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও আকার চিহ্নিত করো। ওকে, এই যে প্রতিবিম্বের আকার কি হবে, প্রকৃতি কি হবে, অবস্থান কি হবে দেওয়া হলো এবং তার সঙ্গে চিত্রটি। তো এখানে অবস্থান হয়ে যাবে কি, যে 2f অবস্থান হয়ে যাবে এবং প্রকৃতি বলছে কীরকমই, এই যে সদ এবং অবশিষ্ট প্রকৃতির হবে, এবং বলছে আকারে বস্তুর সমান। ওকে, নেক্সট বলছে একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো। এই যে সরল ক্যামেরার দ্বারা প্রতিবিম্বের বৈশিষ্ট্য দেওয়া হলো। নেক্সট বলছে বেনিয়া সহকলা কি নির্দেশ করে, এটা কি হবে, তি হয়ে গিয়েছে। এই যে বেনিয়া সহকলা কি নির্দেশ করে দেওয়া হলো বেনিয়া সহকলা সম্পর্কে। নেক্সট পরবর্তী কাঁচ ফলকে প্রতিফলনের ফলে চ্যুতি হয় না কেন, এই যে অ্যান্সারটি এখানে তুলে ধরেছি। নেক্সট বলছে ন্যূনতম চ্যুতিকোণ কাকে বলে, অবশ্যই নিচে দেওয়া রয়েছে। পরবর্তীতে বলছে সমান দৈর্ঘ্যের একটি মোটা ও একটি সরু, এটা সরু হবে, সরু তামার তারের মধ্য দিয়ে একই সময় ধরে একই প্রবাহ মাত্রা পাঠালে কোন তারটি বেশি গরম হবে, ব্যাখ্যা করো। অবশ্যই সরু তারটি বেশি গরম হবে, এই যে এখানে ব্যাখ্যা হিসাবে দেওয়া হয়েছে। বলছে শেষ ফাইনালি কি অ্যান্সারটি দিয়েছে, যে একই উপাদান তৈরি একই দৈর্ঘ্যের পরিবাহী দ্বয়ের মধ্যে দ্বিতীয়টির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রথমটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের তুলনায় বড় হওয়ায় দ্বিতীয় পরিবাহীটির রোধ প্রথমটির তুলনায় কম হবে। ওকে, তো যার রোধ বেশি হবে সেই মোটা মানে সেই গরম হবে এবং সরুটার রোধ বেশি হবে, তাই সরুটাই বেশি গরম হচ্ছে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়েছে, এর সলিউশনটা আমরা একটু দেখে নেব। কোন যন্ত্রে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রের প্রয়োগ দেখা যায়, সেটি হয়ে যাবে জেনারেটর। ওরই সঙ্গে একটি অঙ্ক দিয়েছে, একটি বাড়িতে 10টি 40 ওয়াটের বাতি, 5টি 80 ওয়াটের পাখা, একটি 80 ওয়াটের টিভি 6 ঘন্টা করে চলে। 30 মাসের ওই বাড়িতে তড়িৎ শক্তির ব্যয় কত হবে সেটা বিওটিকে হিসাবে বলতে বলছে। তো এখানে আমরা মোট ওয়াট দেখে নেব। মোট ওয়াট কিভাবে করব, যে 40 ওয়াট 10টা রয়েছে 40 ওয়াটের, 10 গুণিতক 40 প্লাস 5টা আছে 80 ওয়াটের, 5 গুণিতক 80 প্লাস একটা আছে 80 ওয়াটের, 1 গুণিতক 80। ওকে, তো এটা ক্যালকুলেশন করলে এখানে হচ্ছে প্রথমে 400 প্লাস 8 5 40 ওকে
400, এদিকে হচ্ছে 1 ইন্টু 80 করলে 80। আচ্ছা, এগুলো সবগুলো যোগ করলে 4 4 8, 800, এদিকে হচ্ছে 880 হয়ে যাচ্ছে এত ওয়াট। তারপরে বলেছে প্রত্যেক দিন 6 ঘন্টা করে চলে। ওকে, তাহলে মোট সময়, তাহলে প্রত্যেক দিন যদি 6 ঘন্টা করে চলে তাহলে এক মাসে 30 দিন, তাহলে 30 দিনে কত ঘন্টা? 30 ইন্টু 6, 6 3 18, 180 ঘন্টা। এবার বলছে বিওটি এককে, বিওটি সমান কি হয়ে থাকে? ডাব্লু মানে ওয়াট ইন্টু ঘন্টা বাই হাজার হয়ে থাকে। তো ওয়াট কত ওয়াট? 880 ইন্টু ঘন্টা 180 ঘন্টা হয়ে থাকে ইন্টু বাই হাজার। উপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য কেটে গেল। 88কে 18 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 1584। নিচে একটা শূন্য রয়েছে তাই উল্টো দিক থেকে একটা সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম, এত ইউনিট। ওকে, এত ইউনিট। এটি হচ্ছে আমাদের চেয়েছিল আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলছে ফিউজ তারের বৈশিষ্ট্যগুলি কি কি? ফিউজ তারের বৈশিষ্ট্যগুলো দেওয়া হলো এই যে। নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। বলছে তেজস্ক্রিয়তার এসআই একক কি হবে? এটা হচ্ছে বেকারেল। ওকে, নেক্সট নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের মধ্যে পার্থক্য দেওয়া হলো। পরবর্তী বলছে তেজস্ক্রিয় রশ্মিসমূহের 3টি ধর্মের উল্লেখ করো। তো এখানে 5টি দেওয়া রয়েছে, তোমরা প্রধান প্রধান কয়েকটি দেখে তোমাদের মতো তুলে নিও। নেক্সট বলছে মৌলের আয়নন বলতে কি বোঝো? এই যে মৌলের আয়নন বিভব বা আয়নন শক্তিও আমরা বলে থাকি, দেওয়া হয়েছে। নেক্সট বলছে এলআই বি আরবি এবং এনএ কে এর আয়নন শক্তির মান কত হবে? এই যে নিচেই দেওয়া রয়েছে কে, এনএ এবং এলআই, আর একটি দেওয়া নেই যেটা হচ্ছে আরবি, এটা হচ্ছে শেষে হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তীতে কি বলছে যে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝো? মৌলের তড়িৎ ঋণাত্মকতা দেওয়া হলেই যে বলছে দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার উপর থেকে নিচে কিভাবে পরিবর্তন হয়ে থাকে। তো এই যে দেওয়া হয়েছে উপর থেকে নিচে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ হ্রাস পায়। পরবর্তী দিকে যাচ্ছি। বলছে ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ উদাহরণ সহ উল্লেখ করো। এই যে উদাহরণ সহযোগে তড়িৎ বিশ্লেষণের প্রয়োগটি দেওয়া হয়েছে। নেক্সট বলছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়ার জন্য দায়ী হয়ে থাকে? এটি হচ্ছে তড়িৎ শক্তি। ওকে, তড়িৎ শক্তি। নেক্সট পরবর্তী বলছে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়। রাসায়নিক পদার্থের নাম ও শর্ত সহ বিক্রিয়ার সমিত সমীকরণ লেখো। এই যে নাম শর্ত সব কিছুই দেওয়া রয়েছে, নাম না থাকলে শর্ত তো লেখাই অসম্ভব। তার সঙ্গে এই যে যতগুলো ভাষাতে দেওয়া রয়েছে এগুলো হচ্ছে শর্ত এবং সমীকরণগুলো দেওয়া হলো। নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এখানে কি বলছে একটু বিক্রিয়ার মাধ্যমে আমরা একটু দেখে নিই। এই যে ইথেনের সংকেত হয়ে থাকে C2H6, তাহলে ইথেনের সংকেত C2H6 এর সঙ্গে ক্লোরিন Cl যোগ করলে আমরা যে এ যৌগটি পাচ্ছি সেটা হচ্ছে HCl প্লাস C2H5Cl। এই C2H5Cl এর সঙ্গে অ্যালকোহলীয় KOH যোগ করলে আমরা এখানে পেয়ে যাব C2H5OH প্লাস KCl। ওকে, তো এই H2 হচ্ছে C2H5OH এর সঙ্গে KMnO4 কে যোগ করলে আমরা পেয়ে যাব CH3COOH। ওকে,
পরবর্তী এখানে কি বলছে, আচ্ছা এই সংকেতটা একটু এলোমেলো লেখা হয়ে গেছে, একটু সাইজ করে লিখে দিই। এই হচ্ছে সংকেত। বলছে আণবিক সংকেত বিশিষ্ট দুটি যৌগের নাম, গঠন সংকেত, আইইউপিএসি নাম লেখো এবং এদের মধ্যে কি ধরনের সমবায়তা দেখা যায় তা লিখতে বলছে। তো এদের নাম প্রথমত বলেছে, একটা নাম লিখে নেই, ইথাইল অ্যালকোহল, অ্যালকোহল। ওকে, নেক্সট আর একটা বলছে, দুটোর কথা বলছে, আর একটা লিখে নিচ্ছি, ডাই মিথাইল ইথার। ওকে, এদের গঠন সংকেতের কথা বলছে, গঠন সংকেত হয়ে যাচ্ছে CH3 CH2 OH, আর এদিকে ডাইমিথাইলের জন্য CH3 এক বন্ধন ও এক বন্ধন CH3। এদের আইইউপিএসি নাম বলেছে, আইইউপিএসি নাম হয়ে যাবে ইথানল, এবং এদিকে হচ্ছে মিথক্স মেথিন। ওকে, আচ্ছা এদের মধ্যে বলছে কি ধরনের সমবায়তা লক্ষ্য করা যায়, লিখে নেই, যে কার্যকরী মূলক ঘটিত সমবায়তা লক্ষ্য করা যায়। ওকে, তাহলে আজকে আমাদের টপিকের মধ্যে যেগুলো কোশ্চেন ছিল, আমরা প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন আমরা দেখে নিয়েছি। তো এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই ক্লাসের নিচে কমেন্ট করতে ভুলবে না। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আমরা এখানে যে ফাইনাল পিডিএফটা পেলাম, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সের একেবারে নিচে একটা টেলিগ্রাম গ্রুপ পাবে, যেটা তোমাদের কাছে পিডিএফগুলোকে পৌঁছে দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। ওখানে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি।